প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী এবং আমাদের আজকের যে বিষয়টি ছিল গাইনি নিয়ে, এবং সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডক্টর শারমিন সিদ্দিকা রুমকি, ল্যাপ্রোস্কোপিক সার্জন, গাইনি অ্যান্ড অবস স্পেশালিস্ট, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। হ্যাঁ, ধন্যবাদ প্রিয়াঙ্কা। ম্যাম, যে বিষয়টি বলছিলাম যে এখন তো দেখা যাচ্ছে সচরাচর যে সমস্যাগুলো আমাদের মেয়েদের হচ্ছে এবং নারীদেরও হচ্ছে, তারা দেখা যাচ্ছে যে ছোট ছোট বিষয়গুলোকে নজরআন্দাজ করছে। যে বিষয়টা আমি বলে থাকবো পিসিওএস এবং পিসিওডি নিয়ে। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে পিসিওএস এবং পিসিওডি আসলে কি? প্রথমে বলি পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পলি মানে হচ্ছে সংখ্যায় অধিক, আর সিস্টিক মানে আমরা বুঝি যে ছোট ছোট পানির থলে, আর হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান মানে ওভারিতে তৈরি হচ্ছে যে রোগটা। দিনের সাথে সাথে প্রত্যেকটা জিনিসে আপডেট হয়। তাহলে আপনি যখন জানলেন যে একটা ওভারিতে ছোট ছোট সিস্ট অনেকগুলো হওয়ার কারণে একটা রোগ হচ্ছে, সেই রোগটা মানুষকে আক্রান্ত করছে। তো যখন মানুষ জানা শুরু করলো, প্রত্যেকটি রোগ নিয়ে যখন গবেষণা হচ্ছে, তখন নতুন নতুন তথ্য বেরিয়ে এলো। এমন সব তথ্য বের হলো যে দেখা গেল যে সে শুধু ওভারিতেই সীমাবদ্ধ থাকছে না, তার যে রোগের ব্যাপ্তি সেটা ছড়িয়ে পড়ছে, এবং এর মধ্যে অনেকগুলো রোগ একত্রিত আছে, একই সূত্রে গাঁথা। তো তখন আমরা এটাকে নাম যেটা পেলাম, তখন পেলাম সিনড্রোম, মানে কয়েকটি রোগের সমন্বয়ে একটি ডিজিজের প্রাদুর্ভাব। তো এই সিনড্রোম নিয়ে আমরা কিন্তু এতদিন চলছিলাম। তো আপনি তাহলে আমাকে কোশ্চেন করেছেন যে পিসিওডি আর পিসিওএস দুটোর পার্থক্য। এটুকু তো সহজ হলো যে ওডি মানে হচ্ছে ওভারিতে ডিজিজ, যেটা শুধু ওভারিতেই আছে। এরপরে আসলো যে হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে ওভারির ডিজিজের সাথেও আরও অনেক কিছু সম্পৃক্ততা আছে। এখন এই 26-এ এসে আমাদের কিন্তু এই টার্মও চেঞ্জ হয়ে গেছে। এখন চলে এসেছে পিএমওএস। তাহলে হচ্ছে এই যে আমরা যে সিস্টিক ওভারি, এই শব্দটা এখন হচ্ছে ব্যাপ্তিটা ছাড়িয়ে এটা পুরো শরীরের বিভিন্ন রোগের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। এটা হয়ে গেছে পলিঅ্যান্ড্রোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। তাহলে পলিঅ্যান্ড্রোক্রাইন বলতে আমরা বুঝতে পারছি যে এখানে হরমোনজনিত অনেকগুলা সিস্টেম একই সাথে কিন্তু আক্রান্ত হচ্ছে। মেটাবলিক মানে আমাদের শরীরে যখন কোনো কিছুর তৈরি হচ্ছে, এই মেটাবলিজমটা সব জায়গায় কিন্তু ইনভলভড, এবং এই মেটাবলিক সিনড্রোমটা হচ্ছে এর বহিঃপ্রকাশ হচ্ছে। তাহলে পলিএমব্রায়োনিক মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম মানে ওভারি সিনড্রোমটা আছে। এবং এখানে সিস্টিক কথাটা বাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। সিস্ট মানে তার একটা ওভারিতে সিস্ট আছে, সিস্ট মানে একটা টিউমার আছে, একটা মানে খুবই টেন্সড অবস্থায় একজন গার্জিয়ান ছোটো ছোটো বাচ্চা মেয়েদেরকে নিয়ে কান্নাকাটি করতে করতে আমাদের চেম্বারে চলে আসছে। তাহলে এখানে সিস্ট মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তার বিভিন্ন এন্ডোক্রাইন সিস্টেম আক্রান্ত হচ্ছে, যেটা ওভারির একটা সমস্যা এটার সাথে সম্পৃক্ত, এবং এখানে সিস্ট মুখ্য নয়। তাহলে এখনকার টার্ম হচ্ছে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, পিএমওএস। তাহলে নতুন যে টার্মটা এখন নতুন আরো চেঞ্জ হলো। আচ্ছা, ঠিক। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে হচ্ছে সমস্যাটা কেন হচ্ছে? এটা মূলত আমরা যেটা এখন পাচ্ছি যে এখানে আপনার অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে জেনেটিক একটা প্যাটার্ন। তাহলে আমরা জানি যে আমরা কিন্তু প্রতিনিয়ত বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। ডারউইনের মতবাদ আমরা সবাই পড়েছি, সেটা আমাদের ক্লাস 11-12 সবার একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়া। তো এই ডারউইনবাদে বলা হয়েছিল যে মানুষের শরীরটা এমনভাবে বিবর্তিত হচ্ছে, তার যখন যেটা প্রয়োজন হচ্ছে সেভাবে তার শরীর বিবর্তিত হচ্ছে। এটা দেখা যাচ্ছে হাজার বছর, লক্ষ বছর পর পর এক একটা চেঞ্জ আস্তে আস্তে আমরা আজকের এই মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছি। তাহলে এই মতবাদগুলো অ্যাকচুয়ালি প্রমাণ করে যে আমাদের জেনেটিক সিস্টেম যেটা, এই যে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি যে একটা ডিএনএ নাচছে, তাহলে এই ডিএনএটার মধ্যেই তার চেঞ্জগুলো হচ্ছে। তাহলে এই জেনেটিক প্রিডিসপোজিশন থেকেই কিন্তু আপনার মূল এই আমাদের পিসিওএস, পিএমওএস কিংবা আপনি পিসিওডি যেটাতেই যান, সেই সিনড্রোমটা আমাদের রোগ হিসেবে বহিঃপ্রকাশ পাচ্ছে। তারপর চলে আসে কিছু যে লাইফস্টাইল আমাদের, যেমন ধরেন যে আমরা এই বাংলাদেশ, এর পূর্ব নাম কি ছিল? বঙ্গদেশ। তার আগে কি ছিল? অরিজিন। এটা একটা বিশাল বদ্বীপ ছিল। তাহলে বদ্বীপ থেকে কিন্তু আলটিমেটলি বিবর্তিত হতে হতে আজকে আমরা বাংলাদেশ। তাহলে ওই যখন এটা
বদ্বীপ ছিল একটা নদীমাতৃক দেশ, এই জায়গায় কারা ছিল? ছিল সব কৃষকেরা। তাহলে এই কৃষক ছেলেরা এবং কৃষক মেয়েরা তারা কিন্তু প্রচুর কাজ করত। তাহলে সেই সূর্যোদয়ের সাথে সাথে তারা উঠে হচ্ছে তাদের কৃষিকাজ শুরু করত, এবং দেখা যেত সারা দিন কাজ শেষে সূর্যাস্তের পরে তারা ঘুমাতে যেত। তাহলে এই যে সারা দিনের সাথে সম্পৃক্ততা এবং তাদের অনেক পরিশ্রম, এবং সেই সাথে আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তাহলে আমাদের কিন্তু ভাতের রিকোয়ারমেন্টটা, আমরা বংশগতভাবেই অনেক পরিশ্রমী, আমরা অনেক ভাত খাই। তাহলে এখন কি হয়েছে? আমরা কিন্তু বিবর্তনের সাথে সাথে কিংবা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে মডার্নাইজেশনের কারণে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন কেউ কৃষিকাজ করছি না। আপনি জব করছেন, আমি জব করছি, আমরা হচ্ছে সারাক্ষণ হচ্ছে আমাদের কাজের ব্যাপ্তি হচ্ছে একটা এসি রুমের মধ্যে, কোনো সূর্যালোকের সংস্পর্শ নাই। তাহলে আমাদের কি হচ্ছে? টোটাল লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে আমরা হয়ে গিয়েছি সেডেন্টারি লাইফস্টাইল, মানে একদমই অ্যাক্টিভিটি কম। কিন্তু আপনি আমি বসে পড়াচ্ছি, আমি ছাত্রদের পড়াচ্ছি, পরীক্ষা নিচ্ছি, আমার রুগী আসছে, আমি রুগী দেখছি, রুগীদের হচ্ছে গিয়ে প্রেসক্রিপশন করে দিচ্ছি, দীর্ঘ সময় তাকে আমার বুঝে অ্যানালাইসিস করে আমি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু শারীরিক পরিশ্রম নেই, আমার সমস্ত পরিশ্রম আমার ব্রেইন। আমার ব্রেইনকে কাজ করাতে হচ্ছে, ব্রেইনকে অ্যানালাইসিস করতে হচ্ছে, ব্রেইন আমাকে ডিসিশন দিচ্ছে, হ্যাঁ এই পেশেন্টের জন্য আমি এই ট্রিটমেন্টে যাব, এই পেশেন্টের জন্য এই ট্রিটমেন্টে যাব। সো আমার লাইফস্টাইল কিন্তু টোটালি চেঞ্জ আমার পূর্বপুরুষদের থেকে। কিন্তু আমি কিন্তু দিন শেষে আমার প্রধান খাদ্য ভাত খাচ্ছি। তাহলে ভাত খেলে কি হচ্ছে? আমার কিন্তু অত রিকোয়ারমেন্ট ছিল না ক্যালোরির। তাহলে আমি কিন্তু সেই 3 বেলা আমার যে প্রধান খাদ্য সেটা নিচ্ছি। সেই সাথে এখন কি গ্লোবালাইজেশন, দ্যাট মিনস পুরো পৃথিবী আমরা একসাথে ডিল করছি। তাহলে আমার পুরো পৃথিবীর যত সাংস্কৃতিক ভালো দিকগুলো আছে কিংবা আমার যেটা ভালো লাগছে আমি সেটা নিচ্ছি। তাহলে আমার আমেরিকান বার্গার খুব পছন্দ, আমার বাচ্চারা বার্গার ছাড়া খেতে চাচ্ছে না। এটা সব ফ্যামিলির এখন সমস্যা এর জন্য বলতে হচ্ছে, কারণ এগুলোর এফেক্টই কিন্তু আমার আলটিমেটলি আমার বাচ্চার স্বাস্থ্যের উপর পড়ছে। আমার বাচ্চারা চিকেন ফ্রাই ছাড়া খেতে যাচ্ছে না। ম্যাক্সিমাম ঘরে এক সমস্যা, তারা মাংস না হলে টেবিলে বসবে না। তাহলে দেখেন আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই সাথে আমরা কি করলাম, ওই চিকেন বার্গারও খাচ্ছে বাচ্চা। এটা কি, যেটা ওদের প্রধান খাদ্য সেটা আমাদের স্ন্যাক্স হয়ে যাচ্ছে। এবং তাহলে দেখেন ক্যালোরি ইনটেক, আমার প্রধান খাদ্য ভাত রয়ে গেল, আমার ক্যালোরি রয়ে গেল, সেই সাথে আমার স্ন্যাক্স অ্যাড হলো ওদের প্রধান খাদ্য। তারপরে কাবাব, পাকিস্তানের রেওয়াজ। তাহলে পাকিস্তানে সবাই কাবাব রুটি খাচ্ছে, আমরা খাচ্ছি আফগানি কাবাব, পাকিস্তানি লেবানিজ কাবাব, টার্কিশ কাবাব, কি নেই দেখেন। সব কিছুই আপনার হয়ে যাচ্ছে যে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রকম ফুড টেস্ট করতে চাচ্ছি, কিন্তু সেগুলো তাদের স্টেপল ফুড, আমরা নিচ্ছি স্ন্যাক্স হিসেবে। আর সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে আমাদের বুফে কালচার। এই বুফে কালচারে গিয়ে যেটা হচ্ছে, প্রত্যেকটা মানুষের কিন্তু আমরা যে প্যানক্রিয়াস নামে একটা অর্গান আছে, একে আমরা ধ্বংস করে দিচ্ছি। তাহলে প্যানক্রিয়াস থেকে আমাদের কি হচ্ছে, ইনসুলিন তৈরি হয়। তাহলে এই ইনসুলিন কিন্তু একসাথে আসে না, সে হচ্ছে প্রতি ঘন্টায় অল্প অল্প করে আপনার এটা একটা স্রোতের মতো ইম্পালস হিসেবে আসবে। তাহলে সেখানে আমি যখন একসাথে হিউজ অ্যামাউন্ট অফ খাবার খেয়ে নিচ্ছি, আমার শরীরে ওটার ইম্প্যাক্ট কিন্তু খারাপ হচ্ছে। তাহলে আমাদের লাইফস্টাইল টোটালি চেঞ্জ। তাহলে এখানে লাইফস্টাইলের একটা বড় ভূমিকা। যে আমরা বলি যে পিসিওএসের সাথে সম্পর্কটা এমন যে অবিসিটি এসে পিসিওএসকে মানে উজ্জীবিত করে, পিসিওএস এসে আবার অবিসিটিকে ত্বরান্বিত করে। তাহলে কথাগুলো কিন্তু আপনার একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড। তাহলে আপনার খাবারের আপনি সম্পৃক্ততাটা পেলেন। এরপরে আসেন ঘুম। এখন আমাদের যে বিদ্যুৎ আবিষ্কার মানব ইতিহাসের একটা বিশাল আবিষ্কার। তাই এই বিদ্যুৎ আবিষ্কারের ফলে কি হয়েছে, আমাদের এখন রাতেও শহরে সব কার্যক্রম চলমান থাকে। আমরা বিকেলে চেম্বার করছি, চেম্বার থেকে ফিরতে ফিরতে 12টা বেজে যাচ্ছে। আমাদের দেখাচ্ছে কারা? আমাদের রুগীরা কারা? তারা তো সাধারণ মানুষ। তাহলে তারাও কিন্তু আলটিমেটলি অভ্যস্ত এই সময়টার সাথে, যে রাত 10টা বাজে ডাক্তার দেখাবো, এটা কোনো ব্যাপার না, আমাকে আমার মতো করে দেখালাম। কিন্তু এই যে রাত 10টা পর্যন্ত যে আমাদের লাইফস্টাইল চলছে, আমি আমাদের বর্তমান যে টাইমিংটা ঠিক করা হয়েছে 6টা পর্যন্ত, এটার জন্য তো আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। যে এটাতে আমার মনে হয় যে আমরা এই লাইফস্টাইল থেকে আস্তে আস্তে একটু বের হতে পারবো। বিদেশেও কিন্তু অনেক জায়গায় 6টার পর সব বন্ধ, আপনি কিচ্ছু পাবেন না। তাহলে সেই জিনিসগুলো যদি আমাদের লাইফে চেঞ্জ আনে, আমাদের অনেক রোগী কিন্তু কমে যাবে, এবং আমরা কিন্তু সবাই ফ্যামিলিকে টাইম দিতে পারবো। তাহলে এখানে আপনার রাতে যেটা হচ্ছে, মানুষ রাতে বাসায় গিয়ে দেখা যাচ্ছে যে যখন ঢুকলো, বাচ্চাগুলো সারাদিন অপেক্ষা করে তার বাবার জন্য, তার মায়ের জন্য। তো অফিস থেকে যাওয়ার পরে দেখা যায় তাদের রাতে হচ্ছে ফ্যামিলি টাইম শুরু হয়। অ্যাকচুয়ালি বাচ্চাদের দোষ দিয়ে তো লাভ নেই, ওদের এই জন্য ঘুম হয় না, দে আর ওয়েটিং
বাচ্চারা বাবা মার জন্য অপেক্ষা করছে, কিংবা তার ফুপ্পি আসবে, তার চাচু আসবে, মানে একটা অন্যরকম বিষয় ওদের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে। তাহলে ওদেরও কিন্তু ঘুমের যে সাইকেলটা এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তার সকালে উঠতে কষ্ট হবে, কিংবা এই বাচ্চাগুলি আবার সকালে ঘুমাতে পছন্দ করবে। আমরাও ভাবি যে ও তো রাতে দেরি করে ঘুমাচ্ছে, তাহলে ঘুমাক। সেম, তাহলে হচ্ছে আমরা কিন্তু এভাবেই আমাদের জেনারেশনটার সব ঘুমের সাইকেলও চেঞ্জ। তাহলে খাদ্যাভ্যাস পরিবর্তন হলো, ঘুমের অভ্যাস পরিবর্তন হলো। এখন আপনাকে বলি সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সূর্যালোক। তাহলে আমাদের মানব সভ্যতা আপনি যদি অ্যানালাইসিস করেন, সেখানে পাবেন যে অনেক জাতি কিন্তু যারা ওই যে আপনার সূর্যকেই দেবতা বলতো, বিকজ তারা খেয়াল করেছিল যে সূর্যই সব কিছুর উৎস। ঠিক, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই আক্রান্ত হারটা কাদের ক্ষেত্রে বেশি? আচ্ছা, এটা হচ্ছে ওই যে আপনার একই কথায় চলে আসলাম যে আপনার যাদের হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে মেম্বার আছে যার এরকম পিসিওএস আছে, বিশেষ করে মায়ের যদি পিসিওএস থাকে মেয়ের হওয়ার প্রবণতা থাকবে, খালা ফুপু এই ফার্স্ট ডিগ্রি রিলেটিভসদের মধ্যে যদি আপনার এই পিসিওএস থাকে তাদের বেশি থাকবে। আর এটা মূলত হচ্ছে যে আমাদের ছোটোবেলা থেকে যে বাচ্চাগুলো অবিস থাকছে, একটু মোটাসোটা থাকছে, ওদের দেখা যাচ্ছে বেশি হচ্ছে। অনেক বাচ্চা দেখা যায় ছোটোবেলা খুব শুকনাই থাকছে, হঠাৎ তার যখন 8-9 বছর হলো তখন সে ওয়েট গেইন করা শুরু করলো, তাদের এই প্রাদুর্ভাবটা বেশি পাওয়া যাচ্ছে। কোভিড একটা টাইম ছিল যে সময় আমরা বাচ্চাদের স্কুলে দেইনি, ওই সময় যে বাচ্চাগুলো 8-9 বছরে ছিল তারা কিন্তু এখন বেশি এফেক্ট হচ্ছে। তাহলে আপনার কোভিডটা 20-এ ছিল, তাহলে এখন সে বাচ্চাটা এখন আপনার 16 বছর, ওদের দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়েশনের অনসেটটাও ডিলে হচ্ছে, আবার হচ্ছে দেখা যাচ্ছে অনসেট হওয়ার পরে ইরেগুলার হচ্ছে। তাহলে একটা বিশাল গ্রুপ যাদের মেনস্ট্রুয়েশনের ইরেগুলারিটি থাকে ওরা আবার এই পিসিওএস হিসেবে চিহ্নিত হচ্ছে। আরেকটা গ্রুপ হচ্ছে আমাদের কাছে যারা আসে যে যাদের গর্ভধারণের ডিলে হচ্ছে, তাহলে এই গর্ভধারণের বিলম্ব হওয়াটাকে যদি 2 বছরের বেশি হয়ে যায় তখন আমরা এটাকে সাবফার্টিলিটি হিসেবে কাউন্ট করছি। তাহলে যখন এই বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে মেয়েরা আমাদের কাছে আসছে, সেখানে একটা বিশাল গ্রুপ প্রায় 1/3 মেয়েরই কিন্তু এই আপনার পিসিওএস সমস্যা হিসেবে চিহ্নিত হচ্ছে। তাহলে আপনার এই হচ্ছে মোটামুটি আমাদের যত পেশেন্ট আসে আউটডোরে, এখানে আমাদের ধরেন আপনার 6 to 7% মেয়েদের দেখা যাচ্ছে যে আপনার যাদের রিপ্রোডাক্টিভ এজের মধ্যে ওদের হচ্ছে পিসিওএস আছে। তাহলে এই ধরনের পেশেন্টগুলো যখন আমাদের কাছে আসে, তো আমরা যদি ছোটোবেলা থেকেই খেয়াল করি যে আমার বাচ্চা মেনস্ট্রুয়েশনটা কখন হলো, তার দেরিতে মেনস্ট্রুয়েশন শুরু হলো কিনা, কিংবা ওই সময়টাতে একটা কিশোরী মেয়ে যখন হচ্ছে মেনস্ট্রুয়েশন হবে, তো ওই সময়টাতে তার যেন ওয়েট গেইনটা না হয়। তো আমরা যেটা করি, যখন আমাদের বাচ্চাগুলো একটু বড় হওয়া শুরু করে, স্বাভাবিকভাবেই নিরাপত্তাজনিত কারণে কিন্তু আমরা বাচ্চাদের বাইরে দিচ্ছি না। হয়তো বাচ্চাটা রেগুলার খেলতো বাসার সামনে কিংবা মাঠে খেলতো, তো আমরা অফ করে দিলাম, তো তখন দেখা গেল তার খেলাটা বন্ধ হয়ে গেল, তখন সেই সময় কিন্তু সে ওয়েট গেইনটা শুরু করলো। তাহলে এই খেলাধুলাটা যদি কন্টিনিউ থাকতো তার ওয়েট গেইনটা হতো না, তাহলে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আমরা কমাতে পারতাম। তাহলে আমাদের বাচ্চাদের জন্য নিরাপদ পরিবেশ এনশিওর করা, তারপরে হচ্ছে আপনার যদি আপনার এই ফ্যাক্টরগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে হচ্ছে কিন্তু আপনার পিসিওএসটাকে প্রিভেন্ট করা যায়। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে অনেক মেয়েরই দেখা যাচ্ছে অনিয়মিত যে মেনস্ট্রুয়েশনটা তাদের হচ্ছে, যে মাসিকের সমস্যাটা তাদের অনিয়মিত হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে এটা কতটুকু এটার জন্য দায়ী হতে পারে? এটার সাথেই তো ডিরেক্ট সম্পর্ক। এখানে আপনার দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মেয়েরই ওই দেখা যাচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হিসেবে আমাদের কাছে চিহ্নিত হচ্ছে, এবং দেখা যাচ্ছে এখানে আপনার ফ্যাক্টরটা এরকম যে তার যদি প্রমাণিত হয় যে তার মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তার ওবেসিটি আছে, আমি আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম যে তার ওভারিতে ছোটো ছোটো সিস্ট আছে, তার ব্লাডে আমি টেস্ট করে দেখলাম যে তার ব্লাডে ওই যে মেটাবলিক চেঞ্জ যেগুলো সেগুলো আছে, তারপর আমি দেখলাম যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স নামে একটা ফ্যাক্টর আছে, এটাও হাই আছে। তাহলে এই প্রত্যেকটা ফ্যাক্টর থেকে একটা গড় আছে, সেখান থেকে যদি 3টা ক্রাইটেরিয়া তার ফিল আপ থাকে, তাহলে কিন্তু আমরা তাকে পিসিওএস হিসেবে চিহ্নিত করে নিচ্ছি। এরপরে যেটা থাকে যে আপনার এছাড়াও আর কোনো সিমটম আছে কিনা, আর ওই যে এগুলোই মেনলি আপনার যে দেখা যায় যে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, আবার যখন হচ্ছে মেনস্ট্রুয়েশন বন্ধ হচ্ছে না, এটাও একটা প্রেজেন্টেশন। তাহলে আপনার এটাকেই ধরে নিচ্ছি যে আপনার যে পিসিওএসের যে মানে মেইন যে রোগটা প্রকাশই করে এভাবে। প্রথম মেনস্ট্রুয়েশন হবে না, কারণ তার ওভুলেশন যে প্রসেস একটা ডিম নির্গত হয় সেটা হয় না। না হলে যখন আপনার আবার যখন মেনস্ট্রুয়েশনটা হচ্ছে তখন সেটা বন্ধ করার যে নর্মাল মেকানিজমটা সেটাও অন হয় না, তাহলে হবে না, আবার শুরু হওয়ার পরে শেষ হয় না। এ ধরনের প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসে অনেকে। এখন আপনি বলতে পারেন যে শুধু কি মোটাদেরই হয় কি না, আসলে না, চিকন মেয়েদেরও পিসিওএস হতে পারে। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবার যে পারিবারিক ইতিহাসটা পর্যালোচনা করলে আমরা কনজেনিটাল একটা বিষয় থেকে যাচ্ছে, বংশগত যেটা থাকে আর কি, তো ওই জেনেটিক ব্যাপারটা আবার ওখানে চলে আসে যে আপনার তাহলে
থিন, ওদেরকে আমরা বলি লিন পিসিও বা থিন পিসিও, অনেক রকম টার্ম আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা যখনই আমাদের কাছে, কিংবা রিপ্রোডাক্টিভ এজ মানে গর্ভধারণের সক্ষম যে মেয়েগুলো, তাদের মধ্যে যখনই এরকম দেখা যায় যে ওভুলেশন মানে মাসিকের সাইকেলটা প্রলম্বিত, কিংবা হচ্ছে মাসিকটা হচ্ছে প্রপারলি তার হচ্ছে না, তখনই আমরা এই পেশেন্টগুলোকে যখন অ্যানালাইসিস করি, তখন যদি তার ওভারিতে এরকম থাকে, সেটাকে আমরা পিসিওএস হিসেবে বলছি। এখন যার ওভারিতে সিস্ট নাই কিন্তু হরমোনের চেঞ্জ আছে, সেও কিন্তু পিসিওএস। এই জন্যই আপনার এখন এই টার্মটা চেঞ্জ হয়েছে, টার্মটা চেঞ্জ করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমরা প্রথমেই যেটা বলি যে যেহেতু অবেসিটির সাথে একটা ডিরেক্ট সম্পর্ক থাকে, অবেসিটিটা আমরা যেটা করি যে পেশেন্টকে হচ্ছে তার লাইফস্টাইলটা মডিফিকেশন করি। দ্যাট মিনস ওই যে ঘুম, খাওয়া, অ্যাক্টিভিটি। তাহলে ঘুমটা হচ্ছে কি তাকে প্রপারলি ঘুমাতে হবে, রাতে ঠিক টাইমে ঘুমায়, তাকে ভোরে উঠতে হবে। খাওয়াটা তাকে ঠিক করতে হবে, আমরা যেমন হচ্ছে ওভার ইটিংটাকে এখানে ডিসকারেজ করি। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট রিডাকশন, কারণ হচ্ছে তার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, ইনসুলিন যতটুকু কার্বোহাইড্রেট সে হচ্ছে হজম করতে পারবে সেটা আমরা পরিমাপ করে তাকে একটা ডায়েট চার্ট করে দিই। তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা বাড়ানোর জন্য বলি, সেখানে তার হচ্ছে গিয়ে আপনার অনেকেই হচ্ছে ছোটো বাচ্চাদের হচ্ছে দেখা যায় যে আপনি হেভি ওয়ার্ক দিতে পারবেন না, তাহলে ছোটো বাচ্চাদের জন্য আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হয়। ওদেরকে যেমন আমরা বলি যে ওকে জুম্বা ডান্সে ভর্তি করেন, কিংবা বাসায় হচ্ছে বোনরা মিলে, কাজিনরা মিলে এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো এনকারেজ করবেন, খেলাধুলা এনকারেজ করা। এরপরে হচ্ছে বাচ্চাদের অনেক আমাদের এখন যে লাইফস্টাইল, বিশেষ করে আমার অনেক পেশেন্ট আছে, বাচ্চা পেশেন্ট যারা 9-10-এ পড়ে, ও খুব পড়ে, খুবই ভালো ছাত্রী, এবং এটা একটা রিলেশন যে ওই মেয়েগুলো দেখা যায় যাদের পিসিওএস কিংবা পিএমওএস আছে, এরা পড়ালেখা খুব ভালো হয়, খুবই ব্রিলিয়েন্ট হয়। তো দেখা যায় যে ওদেরকে আপনি ওই ফোকাস থেকে সারাদিনই সে তার পড়ালেখা নিয়ে ব্যস্ত, তাকে আপনি কখন জিম করাবেন, কখন ব্যায়াম করাবেন, এটা সম্ভব হয় না। তো ওই রকম তাদেরকে বিভিন্ন রকম সাইক্লিং, বিভিন্ন রকম হচ্ছে অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা ইনভলভ করি। করার পরে হচ্ছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি থাকে, সেটা যদি কিশোরী মেয়েও হয়, তখন আমরা কিছু ড্রাগ ইউজ করি, যেটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড কিছু ড্রাগ আছে, সেগুলো দিলে হচ্ছে গিয়ে আস্তে আস্তে তার ওয়েটটা রিডিউস হবে, হরমোনের ইমব্যালেন্সটা ঠিক হবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, মেয়েগুলোর হচ্ছে দেখা যায় যে যাদের এটা কেয়ার করা হয় না, ওদের দেখা যায় যে অবাঞ্ছিত লোম হতে থাকে, যেটা হচ্ছে আমরা ছেলেদের দাড়ি, গোফের মতো দেখা যায়, বিভিন্ন রকম হেয়ার গ্রোথ হতে থাকে। তো সেই জিনিসটা হলে সেটার সম্পর্কিত কিছু টেস্ট আছে, সেগুলো করে আমরা সেই লেভেলগুলো কন্ট্রোল করে তার ওটা কমানোর চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন একবার লোম হয়ে যায়, সেটা কিন্তু পিছনে যাবে না, তাহলে সেটার জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টেই যেতে হয়। এবং দেখা যায় যে আমি যদি ওষুধটা না দিই, তার আরও বাড়বে, তো সেই জন্য হচ্ছে আমাকে সেটা থামাতে হচ্ছে। তাহলে অবাঞ্ছিত লোমের ম্যানেজমেন্টটা হচ্ছে একরকম। মেয়েটা যদি স্কুল গোয়িং হয় কিংবা কলেজ গোয়িং হয়, আনম্যারিড হয়, ম্যারিড হয়, তাহলে প্রত্যেকটা সেক্টরের ট্রিটমেন্ট আলাদা। তাহলে এই অবাঞ্ছিত লোমের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আসে একনি, ব্রণের সমস্যা কিন্তু আমাদের সবারই থাকে, কিন্তু পিসিওএসদের ব্রণের প্যাটার্নটা একটু ডিফারেন্ট থাকে। সেটাও যখন সে লাইফস্টাইল চেঞ্জ করে, খাবার ঠিক করে, তার অনেক কিছু ঠিক হয়ে আসে। আর ঘুমটা প্রপারলি হলেও কিন্তু তার এই হরমোনের যে ইম্পালসটা, এটা আসে আমাদের ভোর রাতের দিকে। তো এই ভোর রাতটা হওয়ার আগে 6 ঘন্টা যদি ঘুম হয়ে যায়, তখন তার হরমোনের লেভেলটা আস্তে আস্তে ঠিক হয়ে আসে। সেই জন্য আমি সবসময় যে পেশেন্টগুলো আমার কাছে আসে পিসিওএস নিয়ে, ম্যাক্সিমাম দেখা যায় রাত জেগে পড়ে। ওই যে বললাম ভালো ছাত্রী, তো এই ভালো ছাত্রীদেরকে তখন শিখিয়ে দেওয়া হয় তুমি রাতে তাড়াতাড়ি ঘুমাবে, ভোরে উঠে পড়বে। তাহলে ওই আপনার সুবে সাদেকের আগে কিংবা হচ্ছে ভোরের আগে যদি সে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা ঘুমিয়ে নেয় প্রপারলি, তাহলে সকালে তার হরমোনটা ঠিক মতো আসবে। আলটিমেটলি সবগুলো মিলে যখন একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে, তখন তার মেনস্ট্রুয়াল সাইকেলটা ঠিক হয়ে আসে। ওয়েটটা যদি আমরা 10% কমাতে পারি, তার মেনস্ট্রুয়েশনটা 70% ক্ষেত্রে ঠিক হয়ে যায়, মেডিকেশন ছাড়া। তো অনেক কিছু আছে, এগুলো নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে আমাদের দেশে বাইরে, সব জায়গায় কাজ হচ্ছে। আমরা কিন্তু চেষ্টা করছি সেই অনুযায়ী আমাদের জেনারেশনকে ট্রিট করার। আচ্ছা, এখানে আরও একটি বিষয় চলে আসে যে বন্ধ্যাত্বের যে বিষয়টা আছে, যদি কারো পিসিওএস থাকে, তাহলে সেক্ষেত্রে তার মাতৃত্ব বা মায়ের যে ব্যাপারটা আছে, মা হওয়ার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা থাকতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি আপনাকে বললাম অলরেডি যে আমাদের যত রুগী আসে বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে, তার 3 ভাগের 1 ভাগ থাকে যে তার এই পিসিওএস আছে। তাহলে এখানে যেটা হয় যে মূলত আপনার একটা বাচ্চা তৈরি হওয়ার জন্য মায়ের যে ডিমটা আসে, সেটা হচ্ছে গিয়ে আপনার আসে না, মূল সমস্যা এইখানে। তাহলে এটাকে আমরা বলি ওভুলেশন না হওয়া। তাহলে ওভুলেশন না হলে বাচ্চা হবে না। তাহলে যখন আমরা একটা মেয়েকে ওয়েট রিডিউস করি, লাইফস্টাইল মডিফিকেশন করি, তখনই কিন্তু তার প্রপার ওভুলেশন হয়।
হলে সে কনসিভ হয়ে যায়। এটা সত্যি যে পিসিওএসের সাথে বন্ধ্যাত্ব সম্পর্ক আছে, কিন্তু পিসিওএসের সাথে খুব সহজেই ট্রিটমেন্ট করে তার বন্ধ্যাত্বকে জয় করা সম্ভব। এটা ওই ভয় পাওয়ার কারণে যে বন্ধ্যাত্ব মানেই তার বাচ্চা, পিসিওএস মানেই তার বাচ্চা হবে না, তা না। পিসিওএস কন্ট্রোল করা যায়, পিসিওএস কন্ট্রোল করলেই বাচ্চা হবে। আচ্ছা, অনেকেই তো চিকিৎসা নিচ্ছে, পিসিওএস হচ্ছে বা সমস্যার জন্য সে চিকিৎসা নিচ্ছে, তাহলে চিকিৎসা পরবর্তী সময় অবশ্যই রোগীদের জন্য কিছু সতর্কতা থাকে, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? পিসিওএস সম্পর্কে আমরা যেটা বলি যে আপনার একটা বাচ্চা হয়ে গেলেই পিসিওএস শেষ না, পিএমওএস শেষ না। বাচ্চা হওয়ার পরও আপনাকে লাইফ লং এটার ম্যানেজমেন্টে থাকা লাগবে, বিকজ এটা অনেকগুলো অ্যান্ডোক্রাইন সিস্টেমকে একত্রিত করে বিভিন্ন রোগের বহিঃপ্রকাশ ঘটায়, স্পেশালি ডায়াবেটিস। তাহলে এই টাইপ 2 ডায়াবেটিসের সাথে পিএমওএসের ডাইরেক্ট সম্পৃক্ততা আছে। সেক্ষেত্রে আপনার তখন দেখা যায় যে আপনার এই টাইপ 2 ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করার জন্য তাকে ওইভাবে লাইফস্টাইল মডিফিকেশন, রেগুলার এক্সারসাইজ অথবা ওয়াকিং, এগুলো নিয়ে তাকে আগাতে হবে। তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং অনেকের মধ্যে কিন্তু একটা ধারণা ছিল যে পিসিওএস হওয়া মানে হয়তো বা সে আর কখনো মা হতে পারে না, যেমন অনেকের মধ্যে সচেতনতা থাকে না। তো আজকে আমাদের আলোচনার মাধ্যমে অবশ্যই দর্শক এটা জানতে পারলো যে এটা মানে পিসিওএস হওয়া মানেই কারো মা হওয়ার পেছনে মানে তার বাধা হওয়া নয়, সে যদি সতর্কতা অবলম্বন করে এবং চিকিৎসা নেয় অবশ্যই সে মা হতে পারবে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে পিসিওএস বা পিসিওডি কখনোই একটি মায়ের মাতৃত্ব হওয়ার পথে বাধা হতে পারে না। অবশ্যই মাতৃত্বের স্বাদ পেতে পারে সঠিক চিকিৎসা এবং সতর্কতা অবলম্বনের মাধ্যমে। দর্শক শ্রোতা, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্ন রেখে যেতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেব পরবর্তী পর্বে। আমাদের পরবর্তী পর্বে আমরা রাখবো বার্ন এবং প্লাস্টিক সার্জারি বিষয়ে আলোচনা নিয়ে। দর্শক শ্রোতা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল এস এর সাথেই থাকুন।